আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও সবাই তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরো ব্লগটির সাথেই থাকবে। আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকেই। সকালের নাস্তা বানাচ্ছি আমি। রোজ রোজ ভারী নাস্তা করা হয় না, বেশিরভাগ সেমসাম নাস্তাই করা হয় একা। আর বাচ্চারা তো ওইরকমভাবে নাস্তা করে না, ওরা একটু নুডলস পাস্তা এগুলাই পছন্দ করে। তো আজকে আলিফ বলছিল ব্রেড খাবে, তো ব্রেডগুলো ডিম আর দুধ দিয়ে এভাবে হোল্ড করে ভেজে দিলে খুব পছন্দ করে। তো আমি মাঝে মাঝে এটা করি। শুধু আলিফ বলবো কেন, এটা আমারও খুব ভালো লাগে। তবে রোজাইনা খেতে পারে না। রোজাইনা শক্ত সব খাবার খেতে পারে না, কিছু কিছু খেতে পারে। যেটা ওর পছন্দ হয় সেটাই ও খায়, সব কিছু খায় না। অপছন্দীয় জিনিস ওকে জোর করে কখনোই আমি খাওয়াতে পারি না, তাই আমি কখনোই ওকে জোর করি না। আর বর্তমানে বাচ্চারা খুব জেদি হয়, তাদের যেটা পছন্দ সেটাই ওরা খেতে চায়। অন্য কিছু যত জোর করি খাওয়াতে পারবো না, সেটা অধিকাংশই বাবা মা বলবে বাচ্চাদের জেদের কারণে বাচ্চাদের খাওয়ানো যায় না। তবে ছোটোবেলা থেকে আলিফকে আমি একটু ধমক দিয়ে বকা দিয়ে খাওয়াতে পারতাম, বাট রোজাইনাকে একদমই পারি না। তাই ওকে পুরো হাল ছেড়েই দিয়েছি। আমার আর কি করার আছে, জোর করলে তো খাবে না। যাই হোক, ব্রেডগুলো সবাই আমার মতো করে ভাজে না, অনেকে শুধু ডিম দিয়েই ভাজে। বাট আমার কাছে ডিম দুধ একসাথে মিক্স করে ভাজলে আমার কাছে ভালো লাগে। আর ব্রেডগুলো অনেক সফট হয়, আর বাচ্চারা খেতে বিশেষ করে পছন্দ করে, এই জন্যই আর কি আমার করা। তো সকালের নাস্তায় ব্রেড ভিজে নিয়ে চা বানিয়ে নিয়েছি, আর কিছু বিস্কিট ছিল তাও নিয়ে নিয়েছি, যদি ওদের পছন্দ হয় খাবে। আমার বিস্কিট অত ভালো লাগে না, বাচ্চারাই যখন ইচ্ছে হয় খায় টুকিটাকি। সকালবেলার নাস্তাটা রোদে বসে করতে আমার খুবই ভালো লাগে। তবে এই অভ্যাসটা আমার আগে ছিল না, এই শীতের সময় কেন জানি হয়েছে। আর শীতের সময় আমার বেডরুমে খুব সুন্দর রোদ আসে, সেটাই আর কি উপভোগ করার জন্য নাস্তাটা আমি এখানেই করি। অবশ্য গরমের সময় যখন এই রোদটা আসে তখন পর্দা দিয়ে দিই যে রোদ ভিতরে না আসে, গরম লাগে তো তাই। তো আমি নাস্তাটা শেষ করে দেন সিম্পল একটা আইটেম রান্না করে নেব, সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আমি আজকে আমার ফ্রেন্ডের বাসায় যাব। বেশ কিছুদিন যাবৎ আমার অনেক চুল পড়তেছে, তো ভাবলাম অর্গানিক হেয়ার অয়েল তৈরি করব। তো অর্গানিক হেয়ার অয়েল তৈরি করার জন্য হার্বাল অনেক উপাদান প্রয়োজন হয়, সেগুলো আনতে আর কি যেতে হবে। তো এই যে তোমাদের যে ছাদ বাগানটা শেয়ার করছি, এটা আমার ফ্রেন্ডেরই ছাদ বাগান। ওদের ছাদে অর্গানিক হেয়ার অয়েল বানানোর জন্য অনেকগুলো উপাদান আছে যা নেওয়া যাবে, আর বাকি কিছু উপাদান আমার আন্টির বাসা থেকে আনতে হবে। আর তোমাদেরকে ওদের ছাদ বাগানটা একটু শেয়ার করছি। দেখো মাশাআল্লাহ কি সুন্দর ডালিম হয়ে আছে। আর ওদের বাগানে দেখলাম 12 মাসি যে আমগুলো হয় সেই আমগুলো হয়েছে। তবে শুনলাম এই আমগুলো নাকি অতটা টেস্ট হয় না, বাট যাই হোক আম তো হয়েছে, কারণ আম তো বছরে একবারই খাওয়া হয়, দেন আর পাওয়া যায় না, অ্যাভেলেবেল না। তো অর্গানিক তেল বানানোর জন্য সবচেয়ে বড় উপাদান হলো মেহেদি পাতা। মেহেদি পাতা তো নিতেই হবে। তো ওদের বাগানে অনেকগুলো মেহেদি গাছ আছে, যেগুলোতে সবচেয়ে বেশি পাতা সেখান থেকে নেওয়ার চেষ্টা করছি। তবে আমি পাতা কেন জানি নিতে পারছিলাম না, এই জন্য আমার ফ্রেন্ডই আমাকে নিয়ে দিচ্ছিল। আর তারপর প্রয়োজন হয় পেয়ারা পাতা। পেয়ারা পাতাটা চুলের জন্য অনেক উপকারী। আমি কিছু কচি কচি পেয়ারা পাতা নিয়ে নেব, আর তুলসী পাতাও নিয়ে নিলাম। তুলসী পাতা যেহেতু শরীরের জন্য উপকারী, ভাবলাম চুলের জন্য ভালো হবে। আর অ্যালোভেরা, তো অ্যালোভেরাগুলো ওদের ছাদে খুব ছোট ছিল, তো আমি আমার আন্টির ছাদে থেকেও কিছু নিয়ে আসছি। অ্যালোভেরা হেয়ার স্কিন সব কিছুর জন্যই অনেক উপকারী। দেন নিচ্ছি জবা পাতা, তবে এখানে জবা ফুল নেই এখন, মেবি সিজন না। তো জবা ফুলের শুধু পাতাই নিলাম, পাতা নিলেও নাকি খুব উপকারী, তাই আমি কিছু পাতাই নিয়ে নিলাম।
আর নিয়েছি পাথরকুচি পাতা। পাথরকুচি পাতাও হেয়ারের জন্য অনেক উপকারী। দেন কিছু গোলাপ গাছের পাতাও নিয়ে নিয়েছি। আমার ফ্রেন্ড বলল যে গোলাপ ফুল যেহেতু উপকারী তো পাতা নিয়ে নাও। তবে আমি জানি না গোলাপের পাপড়ি কতটা উপকারী বা পাতাও কতটা উপকারী। তো ফ্রেন্ডের বাসায় এসে প্রথমেই কিন্তু ছাদে চলে গিয়েছিলাম। দেন বাসায় আসছি, এখন আন্টি অনেকগুলো নাস্তা দিয়েছে, সেই নাস্তাগুলো আমরা খাবো। তো ফ্রেন্ডের বাসায় আসলে আন্টি সবসময় এমন করে ভরপুর নাস্তা দিয়ে দেয়, যা খেয়ে আমি কখনোই পেট পুরো ভরে যায়। আন্টি বিকেলবেলা সব কিছু গরম গরম এনে দিয়েছিল, খুব মজা হয়েছিল খেতে, খুব ভালো লাগছিল খাবারগুলি। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আজকে আমার ফ্রেন্ড কেক বানাবে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ও খুব সুন্দর সুন্দর কেক বানাতে পারে। তো আজকের কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু জানিও। দেখো কত সুন্দর করে কেকটা বানিয়েছে। আসলে একটা কেক পারফেক্টভাবে বানানোর জন্য সব কিছুই কিন্তু প্রয়োজন হয়। দেখা যায় কোনো জিনিস যদি না থাকে তাহলে কেকটা কিন্তু পারফেক্ট হয় না। এই যে আমি যখনই কেক বানাই ডেকোরেশন করতে পারি না, তাই কেক দেখতে সুন্দর হয় না। যদি এভাবে সব কিছু এনে দেন ডেকোরেশন করা যায় তাহলে কিন্তু কেকটা দেখতে অনেক সুন্দর হয় আর খেতেও খুব মজা লাগে। কেকের সাথে যদি ক্রিম না মিক্স হয় তাহলে কিন্তু আসল কেকের মজাটাই পাওয়া যায় না। তো যখন বাসায় ক্রিম ছাড়া কেক তৈরি করি তখন কেমন যেন ইনকমপ্লিট মনে হয়। তাই খুব ইচ্ছে আছে আস্তে আস্তে কেক তৈরির সব কিছুই কিনবো। ইচ্ছে এবং চেষ্টা থাকলে ইনশাল্লাহ সব কিছুই একদিন সহজ হয়ে যায় আর পূরণ হয়ে যায়। যাই হোক, আমার ফ্রেন্ডের কিন্তু কেকটা বানানো খুব সুন্দর হয়েছে। ভাবছি পরে যদি কোনো ওকেশনে কেক দরকার হয় ওর থেকেই বানিয়ে নেব। আর আমিও কেক বানানো শিখব যে কিভাবে পারফেক্টভাবে ক্রিম দিয়ে ডেকোরেশন করে কেক তৈরি করা যায়। দেন আমি আন্টির বাসায় চলে গিয়েছিলাম, বিকজ আমার তেল বানানোর জন্য আরও কিছু উপাদান দরকার ছিল। এই জন্য এই যে আন্টির বাসা থেকে আরও কিছু অ্যালোভেরা আনছি। তো আন্টির বাসার অ্যালোভেরাগুলো কিন্তু অনেক বড় ছিল আর মোটামুটি ভালোই ছিল। ছাদ বাগানে করা অ্যালোভেরা অতটা পারফেক্ট হয় না আর এতটা বড় হয় না, তো যতটা হয় ভালোই। এনেছি কলা কচু পাতা। এটা তোমরা তোমাদের গ্রামে কি বলো জানি না, বাট আমাদের গ্রামে এটাকে এই নামেই ডাকা হয়। আর দেন কিছু সিম নিয়ে আসছি তাদের ছাদ থেকে। তাদের ছাদে খুব সুন্দর একটা সিম গাছ আছে, অনেকগুলো সিম হয়েছে মাশাল্লাহ। তো আন্টি বলছিল যে কিছু সিম নিয়ে নাও, রান্না করে খেতে পারবে। আর নিজেদের হাতে লাগানো সবজি কিন্তু খুব মজা হয়। বাহিরেরগুলো তো অনেক ভেজাল থাকে, ফ্রেশ খাবার খাওয়া যায় না। তবে আন্টির বাসার ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বিকজ আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য শেয়ার করা হয়নি। কোনো একদিন শেয়ার করব। তো আন্টির বাসা থেকে কিছু মানি প্লান্ট নিয়ে আসছি আর এই গাছগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তাই নিয়ে আসছি। আর এই গাছগুলো তো এখন দেখছি সবাই পানিতেই রোপণ করছে আর খুব সুন্দরভাবেই আছে। তো ভাবছি আমিও দেখব চেষ্টা করে যে গাছগুলো বেড়ে ওঠে কি না। আর এই গাছগুলো বাসার মধ্যে থাকলে বাসার সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায়। তো আমার এক্সট্রা একটা মগ অ্যান্ড ওয়াটার পটে আমি গাছ দুইটা লাগাবো। তবে অনেকগুলো শিকড়যুক্ত ছোট ছোট গাছ এনেছি। যদি সুন্দরভাবে গাছগুলো বেড়ে ওঠে দেন আমি কাচের পাত্র নিয়ে আসব। আর কাচের পাত্রে মানি প্লান্টগুলো লাগালে খুব সুন্দর লাগে, কিন্তু ঘরের সৌন্দর্যও কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। অন্য অন্য ফুল থেকে গাছের পাতাগুলো আরও বেশি সুন্দর লাগে আমি দেখছি। তবে আমি মানি প্লান্ট অতটা সুন্দরভাবে কিন্তু পরিচর্যা করতে জানি না। গাছ কিভাবে পরিচর্যা করে, কিভাবে রোপণ করে আমি কিন্তু সেরকম কিছুই জানি না। জাস্ট কিছু কিছু থিমস ইউটিউব দেখে শিখেছি, এই আর কি। আমি ভাবছি যে গাছগুলো পানিতে হয় আর কি, পানিতে বেড়ে ওঠে, সেগুলো আপাতত লাগাবো। দেন মাটির গাছগুলো নিয়ে আসব। আর প্রত্যেকটা মানি প্লান্ট কিন্তু ঘরের খুব সৌন্দর্য বাড়ায় আর মনও কিন্তু অনেক সতেজ থাকে। তো আমি চেষ্টা করলাম, দেখি কত দূর হয়। তোমাদের কার কার বাসায় মানি প্লান্ট আছে আর কিভাবে তার পরিচর্যা করো সেটা আমাকে কমেন্ট করে জানিও।
তো আজকে আমি 2টা পাত্রে লাগিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আপাতত ভাবছি যে একটা আমি বেসিনের উপরে রাখবো, আরেকটা আমি রান্নাঘরে রাখবো। গাছগুলো দেখলেই যেমন মনটা আমার ভালো হয়ে যায়। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।